এই পয়েন্টটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম, কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেসে যায়। এবং তোমার কোশ্চেনে কি মনে হচ্ছে যে তুমি হয়তো কোশ্চেনটা ঠিক করেছো, বাট অ্যাকচুয়ালি তোমার মধ্যে যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কিন্তু থেকে গেছে, এক্সাম হলে গিয়ে কিন্তু তোমার এই ঘাটতিটাই অসুবিধা করে দেবে। এবং এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ইংলিশ এবং জিকের ক্ষেত্রে, আর এই জিনিসটা 90% স্টুডেন্ট করতে পারে না, যার ফলে তারা বুঝতে পারে না যে তাদের ভুলটা কোন জায়গায় হচ্ছে। তারা ভাবছে যে তারা রেগুলার পড়ছে, তারা রেগুলার মক টেস্ট দিচ্ছে, স্টিল তাদের নাম্বার বাড়ছে না। যে কারণে এই সিলি মিস্টেকের উপরে সবথেকে বেশি আমাদের নজর দেওয়া উচিত। মকে স্কোর বাড়ছে না, কি করে মকে স্কোর বাড়ানো যায়, এই জিনিসটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মুহূর্তে একটু চিন্তিত রয়েছে। কারণ তোমরা অনেকেই অনেক দিন ধরে প্রিপারেশন করছো, বাট প্রিপারেশন এতদিন ধরে করার ফলেও তোমরা যখন মক টেস্ট দিচ্ছ, সেই মক টেস্টে তোমাদের স্কোরটা একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে থেকে গেছে। তোমাদের মক টেস্টে আর নাম্বারটা হয়তো বাড়ছে না। সেটা যে কোনো এক্সামের ক্ষেত্রে হতে পারে, সেটা কলকাতা পুলিশ, ডব্লিউপি এসআই, এমনকি মিসলেনিয়াস ক্লার্কশিপের ক্ষেত্রে তোমাদের হয়তো সেম সমস্যা দেখা যাচ্ছে। তো কী কী পদ্ধতি অবলম্বন করলে মকে স্কোরটা বাড়বে, সেই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। আর অবশ্যই তোমরা প্রত্যেকে জানো আমি প্রত্যেকটা জিনিসকে যথেষ্ট ভালো মতো করে অ্যানালাইসিস করে পুরো প্র্যাকটিক্যাল ওয়েতে বলি যে এই জিনিসগুলো করলে তোমাদের মকে স্কোর বাড়বে। আর এই প্র্যাকটিক্যাল মেথডগুলো, এই প্র্যাকটিক্যাল সলিউশনগুলো তোমরা যদি ফলো করতে পারো, ডেফিনেটলি তোমাদের মকে স্কোর বাড়বে। অলরেডি এই মেথডগুলো প্রুভেন। সো মক টেস্টে স্কোর বাড়ানোর জন্য সবথেকে প্রথম আমাদের যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে মকে আমাদের প্রবলেম খুঁজে বার করা। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কী দেখা যায় যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কী করছে, মক টেস্ট জাস্ট র্যান্ডামলি দিয়ে যাচ্ছে। যে রেগুলার হয়তো অনেকে একটা করে মক টেস্ট লাগাচ্ছে, তারপরে তাদের কিন্তু স্কোর বাড়ে না। ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম কোথায় হয়ে থাকে যে তারা কোন কোন জায়গায় প্রবলেম করছে সেই জিনিসটাকে তারা আইডেন্টিফাই করে না। সেই জন্য কী হয়, আগে তাদেরকে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে তারপরে সেই প্রবলেমের বেসিসে তাদেরকে সলিউশন করতে হবে একটা একটা করে। আর এই জিনিসটাই 90% স্টুডেন্ট করতে পারে না, যার ফলে তারা বুঝতে পারে না যে তাদের ভুলটা কোন জায়গায় হচ্ছে। তারা ভাবছে যে তারা রেগুলার পড়ছে, তারা রেগুলার মক টেস্ট দিচ্ছে, স্টিল তাদের নাম্বার বাড়ছে না। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা তোমাদের এই প্রবলেমসগুলোকে খুঁজে বার করবে এবং এই প্রবলেমসগুলোকে সলিউশন কী করে তোমাদের মক টেস্টে স্কোর বাড়াতে পারবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর মক টেস্টের স্কোর কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে থাকে, প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। দেখো মক টেস্টের স্কোর কিন্তু প্রথম থেকে কিন্তু বাড়তে লাগে না, আমাদেরকে কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করে নিয়ে এক এক করে এগোতে হয়। তার ফলে আমাদের মক টেস্টের স্কোরটা আস্তে আস্তে বাড়তে থাকে। আজকে যে আমি এই ভিডিওতে যা যা জিনিসগুলো বলছি, সেই জিনিসগুলো তুমি দেখার পরে কালকে থেকে তোমার মকে স্কোর বাড়বে, এটা কিন্তু একদম হবে না। আমি এটা এখনই বলে দিচ্ছি। তুমি এই জিনিসগুলো তোমার মকে অ্যাপ্লাই করবে এবং আস্তে আস্তে তুমি এটা দেখতে পাবে 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমার মকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হতে লেগেছে। এবং অ্যাট এ টাইমে গিয়ে এই জিনিসগুলো তুমি যখন প্রতিদিন মকে অ্যাপ্লাই করবে, তখন তুমি গিয়ে দেখতে পাবে তোমার আস্তে আস্তে 1 থেকে 1.5 মাসের মধ্যে গিয়ে তোমার মকে গিয়ে স্কোর ইমপ্রুভ হচ্ছে। কারণ আমি একদম প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে কথা বলি, যেটাতে তোমার অ্যাকচুয়ালি হেল্প হবে। আর সেই জিনিসটা ভীষণ ইজিলি আসে না, তার জন্য যথেষ্ট তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে এবং এই প্রত্যেকটা পদ্ধতিকে তোমাদের মক টেস্টে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে তোমার স্কোরটা 100% বাড়বে। দেখো মক টেস্ট দিতে গিয়ে সবথেকে বড় সমস্যা যেটা হয় যে আমরা রেগুলারলি মক টেস্ট তো দিয়ে যাই, বাট সেই জিনিসটাকে ঠিকঠাক মতো করে অ্যানালাইসিস করি না। 90% স্টুডেন্ট কী করে যে মক টেস্টে অ্যানালাইসিস করে না বা করতে পারে না। অনেকে হয়তো চেষ্টা করে যে তারা অ্যানালাইসিস করছে, বাট তারা ঠিকমতো বুঝতেই পারে না যে কী করে তারা একটা মকে অ্যানালাইসিস করবে। তো মক টেস্টে স্কোর বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মকের অ্যানালাইসিস করা। এবার কীভাবে মক অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসটা আমি তোমাদের একটু ডিটেলে বলে দিই, যার ফলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে কীভাবে তোমাদের মক টেস্টটা অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকটা মক দেওয়ার পর তোমাদের এখানে 3টে জিনিস লক্ষ্য করা যায়। একটা হচ্ছে তোমার রাইট কোশ্চেন, মানে তুমি কী কী কোশ্চেন রাইট করছো, আরেকটা হচ্ছে তোমার কী কী কোশ্চেন ভুল হচ্ছে, এবং আরেকটা হচ্ছে কি তোমরা কী কী কোশ্চেন স্কিপ করছো। দেখো এই 3টে জিনিসের উপরে কিন্তু তোমার অ্যানালাইসিসটা পুরোপুরি ডিপেন্ড করছে। এবার দেখো আমি একটা একটা করে নিয়ে আসি। আমি ধরলাম তোমার যেই কোশ্চেনগুলো রাইট হচ্ছে, তুমি সেই কোশ্চেনটা তুমি দেখলে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, যেই কোশ্চেনগুলো রাইট হচ্ছে সেই কোশ্চেনগুলোকে তারা অ্যানালাইসিস করে না, জাস্ট র্যান্ডামলি ওটাকে পুরোপুরি ছেড়েই দেয়, ওই জিনিসটাকে একদম দেখেই না। বাট তোমাকে এখানে দেখতে হবে তোমার যেই কোশ্চেনটা রাইট হলো সেখানে তোমাদের কোন কোন কন্ডিশনের উপরে সেই কোশ্চেনটা রাইট হচ্ছে। 3টে কন্ডিশন থাকতে পারে। 1 নম্বর হচ্ছে কি তুমি কোশ্চেনটা পুরোপুরি জানতে, তুমি জেনে বুঝে যেই কোশ্চেনটা মার্ক করেছো, মানে যে অপশনটা মার্ক করেছো সেটা পুরোপুরি জেনে বুঝেই করেছো এবং যার ফলে তোমার অ্যান্সারটা ঠিক হচ্ছে। এটা একটা, এই ক্ষেত্রে তো তোমাদের অ্যানালাইসিসের কোনো জায়গাই নেই। বাট সেকেন্ড ক্ষেত্রে কী চলে আসছে যে তুমি এটা কোনো একটা কোশ্চেন রাইট করেছো, বাট সেই কোশ্চেনটা তুমি কী করেছিলে, যখন তুমি এটা মার্ক করেছো তুমি এটা জাস্ট গেস ওয়ার্ক করেছিলে এবং গেস ওয়ার্ক করার ফলে তোমার কোশ্চেনটা ঠিক হয়েছে। এটা একটা হতে পারে। আদারওয়াইজ তোমার মনে হয়েছে যে কি এই অপশনটা অ্যান্সার আমার হতে পারে, এই একটা জিনিস হতে পারে। তো এই গেস ওয়ার্ক যখন করছো সেই কোশ্চেনটা তোমার যখন রাইট হচ্ছে, তুমি কী করো ম্যাক্সিমাম টাইম কিন্তু এই জিনিসটাকে ওভারলুক করে বেরিয়ে যাও। তোমার এই যে এইখানে একটা ঘাটতি থেকে গেছিলো, তুমি এখানে গেস করেছিলে এবং তুমি যে ক্যালকুলেটিভ গেসটা করেছিলে সেই ক্যালকুলেটিভ গেসটা আদৌ কি তোমার ক্যালকুলেশন ওয়াইজ হয়েছিল নাকি তোমার এটা র্যান্ডামলি একটা লজিকে ঠিক হয়ে গেছিলো। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এবং এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ইংলিশ এবং জিকের ক্ষেত্রে। কারণ তুমি অনেক সময় এরকম থাকে যে তুমি কোনো না কোনো একটা হয়তো এরার কারেকশন করছো, সেখান থেকে তোমার কী হতে পারে মনে হচ্ছে তোমার সি পার্টের এরার আছে, বাট দেখা গেল যে তোমার সেখানে সি পার্টে এরার ছিল, বাট তুমি যেই লজিকে সেখানে সি পার্টে এরার করছিলে সেটা কোনো লজিকই না। এবং তোমার কোশ্চেনে কী মনে হচ্ছে যে তুমি হয়তো কোশ্চেনটা ঠিক করেছো, বাট অ্যাকচুয়ালি তোমার মধ্যে যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কিন্তু থেকে গেছে। এক্সাম হলে গিয়ে কিন্তু তোমার এই ঘাটতিটাই অসুবিধা করে দেবে। আর এই কারণেই তোমার এই রাইট কোশ্চেনগুলোকে তোমার অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করে দেখতে হবে যে তুমি কোন কোশ্চেনটা তুমি তোমার নলেজ দিয়ে করেছো আর কোন কোশ্চেনটা তুমি ক্যালকুলেটিভ গেস নিচ্ছো আর কোন কোশ্চেনটা তুমি টোটালি 100% গেস ওয়ার্ক দিয়ে ঠিক করেছো। এই জিনিসটা
জিনিসটা তোমাকে পুরোপুরি দেখতে হবে। এই গেল রাইট কোশ্চেন। এবার আমি চলে আসছি রং কোশ্চেন। দেখো রং কোশ্চেন কোন কোন ক্ষেত্রে হতে পারে। ফার্স্ট যেটা সব থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়ে যায় যে তারা সিলি মিস্টেক করে থাকে। আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা বিভিন্ন এক্সামে হয়তো 18টা 20টা 22টা করে মানে রং নেগেটিভ করে এসেছে, যার ফলে কী হয়েছে তারা হয়তো কেউ 0.5 কেউ হয়তো 1 নম্বরের জন্য এইরকম খুব অল্প মার্জিনের জন্য কিন্তু তাদের সিলেকশনটা হয়নি, যে কারণে এই সিলি মিস্টেকের উপরে সব থেকে বেশি আমাদের নজর দেওয়া উচিত। এই হচ্ছে একমাত্র একটা জায়গা যেখান থেকে তুমি প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে তুমি বার করতে পারবে যে কোন কোন জায়গা থেকে তোমার নাম্বার যাচ্ছে। যেখান থেকে তোমার নাম্বার যাচ্ছে এই যাওয়া জায়গা থেকে এই রং কোশ্চেনগুলোকে তোমার রাইটে কনভার্ট করতে হবে। যতক্ষণ না তুমি পর্যন্ত তোমার এই সিলি মিস্টেক বা তোমার এই রং যেই কোশ্চেনগুলো হচ্ছে সেইগুলোকে রাইট কোশ্চেনে তুমি কনভার্ট না করতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার স্কোর বাড়বে না। তো সব থেকে তোমাকে প্রথমেই ফাইন্ড করতে হবে তোমার সিলি মিস্টেক কেন হয়েছে, কোন কোন কোশ্চেনগুলোতে সিলি মিস্টেক হয়েছে। এবার এই জিনিসটা তুমি কী করে আইডেন্টিফাই করবে। দেখো র্যান্ডামলি আমরা কী করি ম্যাক্সিমাম টাইম, যখনই মক টেস্ট দিলাম দেখলাম যে কি মক টেস্টের অ্যানালাইসিস করার পরে তুমি এটা বিশেষ করে মক টেস্টের অ্যানালাইসিসে খুব একটা বেশি বুঝতে পারবে না। যখন তুমি এক্সাম দিয়ে আসো, এক্সাম দিয়ে আসার পরে তুমি এই জিনিসটা ভালো মতো খেয়াল করতে পারবে যে তোমার সিলি মিস্টেক কতগুলো হয়েছে, কারণ তুমি ওই টাইমে ফুল ফোকাস দিয়ে 100% ভালো মতো করে অ্যান্সারগুলো মেলানোর চেষ্টা করো যে তোমার কোন অ্যান্সারটা তুমি ঠিক হয়েছে না হয়েছে। কারণ অ্যান্সার কিটা তুমি ঠিকঠাক মতো করে দেখতে থাকো, তখনই তুমি বুঝতে পারো যে হ্যাঁ এইখানে তোমার সিলি মিস্টেক হয়ে গেছে। বাট তুমি যখন মক টেস্টে অ্যানালাইসিস করো এই জিনিসটা কিন্তু কেয়ারফুলি করো না, যে কারণে তোমাকে কী করতে হবে এই অ্যানালাইসিসগুলোকে তোমাকে বাড়িতেই কেয়ারফুলি করতে হবে এবং তোমাকে এটা একটা খাতাতে নোট করতে হবে তুমি কোন কোন জায়গাতে সিলি মিস্টেক করছো। দেখো বিভিন্ন প্যাটার্নে একটা সিলি মিস্টেক হয়ে থাকে, তুমি যখন 5টা 7টা 10টা তুমি যখন মক অ্যানালাইসিস করবে তখন তুমি বুঝতে পেরে যাবে যে কোন কোন জায়গায় তোমার সিলি মিস্টেক হচ্ছে। আর তুমি কিছু পয়েন্ট দেখতে পাবে যে এই পয়েন্টগুলো তোমার প্রত্যেকটা মকের মধ্যে কিন্তু রিপিট করছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের যে প্রবলেমটা হয় তারা ইজি কোশ্চেনে গিয়ে সিলি মিস্টেক করে থাকে, কারণ তারা ইজি কোশ্চেনগুলোকে কী করে যে বিশাল লাইটলি নিয়ে নেয় এবং খুব তাড়াতাড়ি করতে গিয়ে তারা সেখানে সিলি মিস্টেক করে থাকে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখো 1/4 মানে হচ্ছে কত 25%। এবার অনেক স্টুডেন্ট কী করে খুব তাড়াতাড়ি ওভার কনফিডেন্ট হয়, যখন তারা 1/4 দেখে তখন তারা কী করে অনেকে ভুল করে কিন্তু 20% মার্ক করে দিয়ে চলে আসে, যেটা কিন্তু পুরোপুরি ভুল। তো এই জিনিসটা এক্সাম হলে কিন্তু ভীষণ হারে দেখা যায়, কারণ তোমার সেখানে এক্সাম প্রেশার থাকে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরসগুলো লুকিয়ে থাকে, যে কারণে তোমার এই সিলি মিস্টেকটা অনেক বেশি বেড়ে যায়। সো এই জিনিসগুলোকে তোমাকে মকে প্রথম থেকে আইডেন্টিফাই করতে হবে এবং একটা খাতাতে লিখে রাখতে হবে তুমি কি ভুল করেছিলে এখানে। তুমি কি কোনো ডিজিট তুলতে ভুল করেছো, তুমি কি কোনো সংখ্যা তুলতে ভুল করেছো, বা তুমি কি কোনো ক্যালকুলেশনে ভুল করেছো, বা তুমি কি কোনো রং কোয়েশ্চেনে মার্ক করেছো, মানে ঠিক অ্যান্সার করার পরে তুমি কি কোনো রং কোয়েশ্চেনে মার্ক করেছো, নাকি তুমি অন্য কোনো সিলি মিস্টেক করছো। এই যেই রিজনে তুমি যেই সিলি মিস্টেকটা করছো সেই সিলি মিস্টেকটা কিন্তু তোমার খাতাতে পয়েন্ট করে নোট করা থাকে, জানো যে হ্যাঁ আমার এই সিলি মিস্টেকটা হয়েছে এই মকের মধ্যে। তুমি যখন এইরকমভাবে 10টা মককে অ্যানালাইসিস করবে তখন তুমি বুঝতে পেরে যাবে তোমার কী প্যাটার্নে তোমার সিলি মিস্টেক হয়। আর যখনই তুমি তোমার প্যাটার্নগুলো ধরতে পারবে তখনই তোমার কী হবে, তখনই তুমি জেনে নেবে যে তুমি এই জায়গাতে তোমার সিলি মিস্টেক হয়। তুমি তখনই কী হবে যে এই কোশ্চেনগুলো যখন তুমি মকে আবার সলভ করতে যাবে তখন তুমি গিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ এইখানে এই একটা ইজি কোশ্চেন এসছে, আমি বারবার ভুল করে দিই, এখানে আমাকে একটু কেয়ারফুল হয়ে কোশ্চেনটা সলভ করতে হবে। এই জিনিসটা কিন্তু তোমার অটোমেটিকলি সাবকনসিয়াস মাইন্ডে যতক্ষণ না পর্যন্ত ফিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু এটা সিলি মিস্টেক করতে থাকবে। তো এই জিনিসটাকে তোমাকে সাবকনসিয়াস মাইন্ডে ফিট করাতে হবে যে হ্যাঁ এই জায়গাতে আমার সিলি মিস্টেক হয়, এই জায়গাতে আমাকে কেয়ারফুল থাকতে হবে। এই পয়েন্টটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম, কারণ এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেসে যায়। নেক্সট তোমার কিছু কোশ্চেন রং হয়ে থাকে যেগুলো কি তুমি পিওর জাস্ট তুক্কা লাগিয়ে আসো, পিওর জাস্ট তুমি গেস করে আসো, যেই গেস ওয়ার্কের জন্য তোমার হয়তো এই কোশ্চেনগুলো রং হয়ে যায়। তো এই গেস ওয়ার্ক করাগুলোকে কিন্তু তুমি একদম বন্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝতে পারছো যে তুমি এই গেসগুলো করছো। দেখা গেলো তুমি সাপোজ দেখা গেলো যে তুমি 20টা কোশ্চেনে তুমি গেস ওয়ার্ক করলে, এই 20টা কোশ্চেনের মধ্যে তোমার দেখা যাচ্ছে তুমি হয়তো 7টা ঠিক করেছো, বাকি 13টা ভুল হয়েছে। তোমার যদি এই ক্ষেত্রে 7টা ঠিক বা 13টা ভুল হয়ে থাকে এই ক্ষেত্রে তুমি কিন্তু প্রফিটেই থাকবে। এই ক্ষেত্রে তুমি গেস ওয়ার্ক করতেই পারো, সেটা তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে যে তোমার এখানে গেস ওয়ার্কটা কতটা ঠিক হয় না হয়। তো সেই দিকে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু গেস ওয়ার্ক করতে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে ভুল হয়ে থাকে। এবং তুমি যদি দেখতে পাও যে তোমার গেস ওয়ার্ক করতে গিয়ে তোমার ম্যাক্সিমাম পরিমাণ ভুল হয়ে যাচ্ছে, তোমার নেগেটিভ বেশি চলে যাচ্ছে, তখন তোমাকে কী করতে হবে যে গেস ওয়ার্ক করাটা কিন্তু কমাতে হবে। এই গেস ওয়ার্ক করাটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ছাড়তে পারে না, তাদের বারবার মনে হয় যে কি তারা অ্যাটেম্প যদি বাড়াতে পারে তাহলে কি তাদের নাম্বারটাও বাড়বে। বাট অ্যাটেম্প বাড়াতে গিয়ে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম একটা অসুবিধা হয়ে যায়, তারা নেগেটিভে চলে আসে ঘুরিয়ে। আর এই গেস ওয়ার্কগুলো দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে তারা ইংলিশ এবং জিকেতে এই গেস ওয়ার্কগুলো করে থাকে। তো একটু কেয়ারফুল থাকবে গেস ওয়ার্ক করার ক্ষেত্রে। তারপর তোমাদের 3 নম্বর ভুল আছে, যেটা হচ্ছে জেনুইন ভুল একটা, যে তুমি হয়তো রং অ্যান্সার করে এসছো, মানে তুমি তো কোনো ম্যাথ বা রিজনিংয়ের অ্যান্সারটাই ভুল বার করে এসছো এবং সেই অ্যান্সারটাই হয়তো অপশানে ছিল এবং সেটা তুমি ভুল করে এসছো। তো এটা একটা জেনুইন ভুল হতে পারে। এবার এই জিনিসটা তুমি দেখবে যে কোন অঙ্কে তোমার এই জিনিসটা হলো বা কোন রিজনিংয়ে তোমার এই ভুলটা হলো, বা তোমার জিকের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তাহলে তুমি হয়তো ফ্যাক্ট ভুল জানতে বা কোন জিনিসটা তুমি ভুল জানতে, এই জিনিসগুলো তোমাকে মক টেস্টের মাধ্যমে অ্যানালাইসিস করে তোমাকে জানতে হবে যে তুমি কী ভুল করছো এই জিনিসগুলোর ক্ষেত্রে। এবং এই প্রত্যেকটা জিনিসকে তোমাকে কী করতে হবে, পয়েন্ট আউট করতে হবে যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে এবং তার ফলে তোমাকে এই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে হবে। তুমি যদি হয়তো কোনো একটা অঙ্কের অ্যান্সার ভুল করে আসো, তোমাকে দেখতে হবে যে তোমার প্রসেসে কোথায় ভুল ছিল। তুমি যদি একটা জিকে ভুল করে আসো তাহলে
তোমাকে দেখতে হবে যে তুমি জিকেটা ভুল কেন করলে, তুমি কি ফ্যাক্ট ভুল জানতে, না তুমি অপশনের মধ্যে ফেসে গেছিলে, কোন রিজনের জন্য ভুলটা হলো সেই রিজনটা ফাইন্ড করবে। ম্যাক্সিমাম তোমার অ্যানালাইসিসটা যেটা এফেক্টিভ হয়ে থাকে সেটা হয় এই রং কোশ্চেনগুলো থেকে এবং তুমি যেই কোশ্চেনগুলোকে স্কিপ করছো সেই জায়গা থেকে। এবার তুমি যেই কোশ্চেনগুলো স্কিপ করছো সেটা কী রিজনে তুমি স্কিপ করতে পারো। ডেফিনেটলি তুমি একটা রিজন হচ্ছে কি তুমি ওই কোশ্চেনটা জানতেই না পুরোপুরি, তোমার হয়তো জানাই নেই। এবার দেখো যে ছেলেটা মোটামুটি 80 to 90% সিলেবাস কমপ্লিট করেছে আর যে ছেলেটা হয়তো 50% সিলেবাস কমপ্লিট করেছে, এই দুজনের মধ্যে ডেফিনেটলি পার্থক্য থাকবে। যে 80 to 90% সিলেবাস কমপ্লিট করছে তার ক্ষেত্রে কী দেখা যাবে, তার ক্ষেত্রে এটাই দেখা যাবে যে সে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সারগুলো জানে। আর যে 50% সিলেবাস কভার করছে সে দেখতে পাবে কি সে হয়তো বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার জানে না, তাকে হয়তো সিলেবাসটা কভার করতে হবে। সিলেবাস কভার করলে সে হয়তো পুরোপুরি কোশ্চেনের অ্যান্সারগুলো জানতে পারবে যেগুলো মোটামুটি এক্সামে আসে। সো এই আননোন কোশ্চেনগুলো থেকে তোমাকে দেখতে হবে তোমার কোন কোন কোশ্চেনগুলো জানা নেই, যেগুলো তোমার জানা নেই সেই টপিকগুলো তোমাকে নোট করতে হবে এবং সেই টপিকগুলোকে নোট করে সেইগুলোর উপরে তোমাকে কাজ করতে হবে যে হ্যাঁ তোমাকে এই টপিকগুলোকে তুলতে হবে। এটা দুজনের ক্ষেত্রে, যারা মোটামুটি ম্যাক্সিমাম সিলেবাস কভার করা হয়েছে এবং যে সিলেবাস কভার করতে পারেনি, দুজনের ক্ষেত্রে একই রকম জিনিস থাকবে যদি তোমাদের এটা আননোন কোশ্চেন হয়ে থাকে। সেকেন্ড কেস কী চলে আসে যে তোমার হয়তো কোশ্চেন জানা ছিল, ঠিক আছে, কোশ্চেন জানা থাকার পরেও তুমি কিন্তু অ্যান্সারটা মার্ক করে আসতে পারোনি। হয়তো তুমি ওই টাইমে এক্সাম হলে তোমার হয়তো মনে পড়ছিল না, বা যখন তুমি মক দিচ্ছিলে তখন হয়তো তোমার ওই কোশ্চেনের অ্যান্সারটা মনে পড়ছিল না, এটা একটা প্রবলেম হতেই পারে। সাপোজ তোমার রেশিও প্রপোর্শন থেকে তোমার হয়তো একটা কোশ্চেন চলে এলো, হয়তো তোমার এখানে কোশ্চেন চলে এলো যে থার্ড প্রপোর্শন কী করে বার করতে হয়, তোমার হয়তো প্রসেসটা মনেই নেই, তুমি ভুলে গেছো, তুমি হয়তো অলরেডি এটা আগে পড়েছিলে বাট স্টিল তোমার হয়তো এই মুহূর্তে মনে পড়েনি। তখন তোমার কী করতে হবে, তোমার একটা খাতা বানাতে হবে, বুক অফ এরর যেটা আমি বলি অলরেডি, তোমাদের ওই খাতার মধ্যে এই কোশ্চেনটা তুলে রাখতে হবে যে হ্যাঁ এই কোশ্চেনটা এখানে এসেছিল আমি পারিনি এবং ওই কোশ্চেনটা কী করে সলভ করেছো তুমি সেই জিনিসটা তোমাকে ওখানে লিখে রাখতে হবে। আর এর সঙ্গে তুমি যেই খাতাতে মানে নোট বানিয়েছো অঙ্কের জন্য সেই খাতাটা তোমাকে খুলতে হবে এবং খুলে ওই কী করে থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন বা মিন প্রপোর্শন যেগুলো বার করতে হয় সেইগুলোকে তোমার কীভাবে করানো হয়েছে সেই জিনিসগুলোকে তোমাকে পুরোপুরি দেখে নিতে হবে এবং ওই কোশ্চেনগুলোকে তুমি 5টা থেকে 10টা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তবে গিয়ে তুমি দেখতে হবে যে নেক্সট তুমি যখন মক দিচ্ছ তখনও তোমার হয়তো এই কোশ্চেনটা ভুল হতে পারে, বাট 3 নাম্বার বা 4 নাম্বার মকে গিয়ে তোমার যখন আবার এই ধরনের কোশ্চেন আসবে তখন কিন্তু তুমি আর এই কোশ্চেনটা ভুল করবে না, কারণ তুমি অলরেডি 3 থেকে 4 বার এই সেম কোশ্চেন প্র্যাকটিস করে নিয়েছো, যার ফলে তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা একদমই কমে যায়। তুমি যদি এরকমভাবে মক টেস্টে অ্যানালাইসিস করো, তোমাকে এখানে কী করতে হচ্ছে, প্রথমে তোমার প্রবলেম ফাইন্ড আউট করতে হচ্ছে, মানে তুমি কোন কোন জায়গায় কী কী ভুল করলে এবং তার পরিপ্রেক্ষিতে তোমাকে কী করতে হলো, তোমাকে এই প্রবলেমগুলো থেকে তুমি কী করে বেরিয়ে আসবে তার যে একটা সলিউশন সেই জিনিসটা প্রত্যেকটা আমি আলোচনা করলাম। প্রত্যেকটা জিনিসকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে যে হ্যাঁ তোমার এই জিনিসগুলো হয়েছিল এবং তার ফলে তুমি এই স্টেপগুলো নিয়েছো এই জিনিসটাকে ঠিক করার জন্য। তো এই জিনিসগুলো তুমি যদি অ্যানালাইসিস করে করতে পারো ডেফিনেটলি তোমার মকে স্কোর বেরিয়ে যাবে। এর সঙ্গে আরও একটা বড় প্রবলেম দেখা যায় কি, যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আনঅ্যাটেম্পটেড থেকে যাচ্ছে। কেন থাকছে, বেশিরভাগ স্টুডেন্ট কী করে যে টাইম ঠিকঠাক মতো করে তারা ম্যানেজ করতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় যে তারা ঠিকমতো টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না। এবার এই টাইম ম্যানেজমেন্ট কী করে করবে এটা একটা অলরেডি একটা বড় টপিক, কারণ তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। কেউ হয়তো কোশ্চেনটা এতটাই স্লোলি পড়ে যে হয়তো পুরোপুরি 100% কোশ্চেন পুরোপুরি পড়তেই পারে না, এটা একটা হতে পারে। কারণ কোশ্চেন তুমি যত স্লো পড়বে, কোশ্চেন তুমি পড়ে যত দেরিতে বুঝতে পারবে ততই তোমার কোশ্চেন অ্যাটেম্প করতে সময় বেশি লাগবে, এই একটা জেনুইন প্রবলেম। বাট এই কোশ্চেনের রিডিং স্পিড এটা নিয়ে কিন্তু কেউ বুঝতে পারে না যে তার ভুলটা অ্যাকচুয়ালি কোথায় থাকছে। সে বারবার চেষ্টা করেও কিন্তু 100% কোশ্চেন অ্যাটেম্প করতে পারছে না। তো কী করে তোমরা রিডিং স্পিডগুলো বাড়াবে, কী করে তোমরা মক টেস্টের টাইমগুলোকে ম্যানেজ করতে পারবে, কী করে তোমরা মক টেস্টটা একটা প্রপার স্ট্র্যাটেজিতে মেনটেন করতে পারবে যার ফলে তোমাদের স্কোরটার জন্য আরও বেশি বুস্ট হয়, এই জিনিসটা নিয়ে প্রপার আমাকে আলাদা করে আলোচনা করতে হবে। এটা পুরোপুরি একটা আলাদা সেপারেট টপিক হয়ে যাচ্ছে, কারণ এই একটা জিনিস যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট সাফার করে থাকে, তারা পুরোপুরি কোশ্চেন হয়তো অ্যাটেম্প করতেই পারছে না। যারা পুরোপুরি 100% কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো, তোমরা জাস্ট এইভাবে যদি মক টেস্টে অ্যানালাইসিস করে থাকো তবেই তোমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে মকের স্কোরটা বুস্ট হয়ে যাবে। বাট যাদের স্পিড কম, যারা 100% অ্যাকিউরেসি দিয়ে কোশ্চেন করতে পারছে না, বা যারা ঠিকমতো টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না, এই প্রবলেমগুলো একটা বিশাল বড় প্রবলেম যেইগুলো একটা স্টুডেন্টকে ওভারকাম করে আসতে হয়, নাহলে কিন্তু তার স্কোর বাড়ে না। সো কী করে তোমরা মক টেস্ট দেবে, মানে 60 মিনিটে কী করে তোমরা 100টা কোশ্চেন অ্যাটেম্প করবে বা কী করে তোমরা 85টা কোশ্চেন অ্যাটেম্প করবে ডব্লিউবিপির ক্ষেত্রে, এই রিলেটেড যদি তোমাদের ভিডিও দরকার পড়ে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের রেসপন্সের উপরেই ডিপেন্ড করছে যে আমি এই টপিকের উপর ভিডিও বানাবো কি বানাবো না। যতক্ষণ না পর্যন্ত তুমি ম্যাক্সিমাম পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের স্কোর বাড়বে না। তোমাদের স্কোর বাড়ানোর জন্য তোমাদের কিন্তু অ্যাটেম্পটা বেশি রাখতেই হবে এবং যার জন্য তোমাদের প্রপার অ্যাকিউরেসি এবং প্রপার স্পিডটাও কিন্তু ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাকে আলোচনা করতে হবে। যদি তোমাদের ভিডিও লাগে তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে নেক্সট এই টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো। আর আজকে আমি যেভাবে তোমাদের মক টেস্টটা অ্যানালাইসিস করার কথা বললাম, আমি জানি এই প্রত্যেকটা যারা আজকে এই ভিডিওগুলো দেখছে, আমি জানি 90% স্টুডেন্টই কিন্তু এই জিনিসগুলোকে ফলো করতে পারবে না, কারণ এই জিনিসগুলোকে মেনটেন করে ফলো করাটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। আর এই প্র্যাকটিক্যাল স্টেজগুলো যদি কোনো একটা স্টুডেন্ট ফলো না করে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা দেখতে হবে যে হয়তো পয়েন্ট সামথিংয়ের জন্য তারা ম্যাক্সিমাম বার কী হচ্ছে যে কি এক্সাম থেকে বার হয়ে যাচ্ছে।
তোমার এই একটা নাম্বার বাড়ানোর জন্য এই মক টেস্টের অ্যানালাইসিসটা ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়েছে। সো 1 নাম্বার বা পয়েন্ট সামথিংয়ের জন্য যদি কোনো রকমভাবে তোমাদের এক্সাম থেকে বেরিয়ে না যেতে হয়, তাহলে তোমাদেরকে কী করতে হবে, যেভাবে আমি বললাম সেভাবে তোমাদেরকে মক টেস্টের অ্যানালাইসিসটা করতে হবে। তবে গিয়ে তুমি দেখতে হবে যে 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি যদি 10 থেকে 12টা মক টেস্ট দিয়ে থাকো, তুমি ডেফিনেটলি দেখতে পাবে এই 10 থেকে 12টা মক টেস্টের মধ্যে তোমাদের কী হারে তোমাদের নাম্বারটা বাড়ছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাও মক টেস্টের স্ট্র্যাটেজির উপর ভিডিও চাইছো কিনা। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।